অর্থনীতির স্থবিরতা কাটাতে বন্ধ কারখানা চালু করতে চায় সরকার। 40,000 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা। আমার ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনলি নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তাদের অনিয়মিত ব্যাংকিং করার কারণে। ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বাধা নেই ইইউর, জানিয়েছেন রাষ্ট্রদূত। বন্দরের সেবা বাড়ানোর পাশাপাশি লজিস্টিক খরচ কমাতে চায় বাণিজ্যমন্ত্রী। হরমুজ প্রণালী এড়িয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার। 8 মে চালু হবে ইস্টার্ন রিফাইনারি। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য গঠন করা হচ্ছে বড় অঙ্কের পুনঃ অর্থায়ন তহবিল, যার সম্ভাব্য আকার হতে পারে 40,000 কোটি টাকা। এই অর্থ ব্যবহারের নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। সংগ্রহ করা হচ্ছে বন্ধ কারখানার তালিকাও। নিয়ন্ত্রক সংস্থা বলছে যে সমস্যার ধরন বিবেচনায় নেওয়া হবে উদ্যোগ। তবে টাকা দেওয়ার আগে গ্রাহকের অতীত ইতিহাস এবং কারখানার সম্ভাবনা বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকার এবং বিশ্লেষকরা। ডয়েচল্যান্ড অ্যাপারেল রাজধানীর উপকণ্ঠের এই পোশাক কারখানাটি প্রায় 2 বছর ধরে বন্ধ। চালু অবস্থায় কাজ করত 1800 শ্রমিক কর্মচারী। মাসে রপ্তানি আয় আসত 15 কোটি টাকা। কারখানার মালিক আরিফুর রহমানের অভিযোগ, প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতি এবং অসহযোগিতার কারণে কারখানাটি আর চালাতে পারেননি তিনি। সবকিছু করে আমাদের মতো করে আমরা চেক করে দেখছি, আমাদের লোন হয় 16 থেকে 17 কোটি টাকা। ব্যাংক আমার কাছে এই মুহূর্তে পায় আমার গার্মেন্টসের, আর ডাইংয়ে পায় 12 কোটি টাকার মতো, 11-12 কোটি টাকার মতো। এটাই হচ্ছে আমার লোন। কিন্তু তারা আমাকে 500 কোটি 600 কোটি টাকা তারা কই থেকে বলতেছে আমি এটা জানি না। এখন আমরা তো সাফারার, এবং এই জন্য আমার ফ্যাক্টরি প্রায় 2 বছর থেকে প্রায় বন্ধ। ওয়েস্ট অ্যাপারেলেরও একই অবস্থা। বলা হচ্ছে জালিয়াতির মাধ্যমে উদ্যোক্তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বিশাল অঙ্কের ঋণ, পরে বন্ধ করে দেওয়া হয় ব্যাক টু ব্যাক এলসি। একই কারণে বন্ধ আরও বেশ কয়েকটি কারখানা। আমাকে ফোর্সলি বলা হয়েছিল এই রিশিডিউল মেনে নেওয়ার জন্য, এই লাইবিলিটি মেনে। আমি এই লাইবিলিটি আমার না, আমি এই লাইবিলিটি মানি নাই। আমার ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনলি নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তাদের অনিয়মিত ব্যাংকিং করার কারণে। ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে। এই যে লাইবিলিটি, এই লাইবিলিটি আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। এই লাইবিলিটি আমাদের ক্রিয়েট না, এই লাইবিলিটি প্রিমিয়ার ব্যাংকের ক্রিয়েট। প্রিমিয়ার ব্যাংকের ব্রাঞ্চ, হেড অফিস এবং তৎকালীন যে বোর্ড অফ ডাইরেক্টর সবাই এটার লাইবিলিটি। ব্যাংকিং সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকট, ডলারের উচ্চ বিনিময় মূল্য, চড়া সুদের হার এবং রাজনৈতিক রোষানলে পড়েও বন্ধ হয়েছে অনেক কারখানা। কর্মসংস্থান তৈরিতে এসব কারখানা আবারও চালু করতে চায় সরকার। এজন্য তহবিল গঠন এবং নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। চলছে তালিকা সংগ্রহ করে সমস্যা চিহ্নিত করার কাজও। সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কলকারখানাগুলো আবার পূর্ণতভাবে চলতে পারবে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন উদ্যোগ ভালো, তবে এটি কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে। সব কারখানা অর্থের অভাবে বন্ধ হয়নি। অনেক উদ্যোক্তা কারখানার নামে ঋণ নিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছে। পাচারের অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। তাই টাকা দেওয়ার আগে সম্ভাবনা যাচাই করে দেখার পরামর্শ তাদের। ব্যবসা বন্ধ হয়েছে সত্যি, তার মধ্যে কেউ কেউ হয়তো অর্থের অভাবে বন্ধ হয়েছে, ব্যবসা দক্ষতার সাথে চালাতে পারছে না। আবার কেউ কেউ রাজনৈতিক প্রভাবে ব্যবসা করতো, সেই রাজনৈতিক প্রভাব আর নাই, এটাও সত্যি। এই বন্ধ কারখানা চালু করার, রিস্টার্ট করার ফান্ডটা সত্যিকার অর্থে জেনুইন এন্টারপ্রেনার, রেপুটেড এন্টারপ্রেনার, কোনো ধরনের ব্যাড ট্র্যাক রেকর্ড নাই, উইলফুল ডিফল্ট নাই, এবং সত্যিকার অর্থে শুধু ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছিলো বা কনসেশনাল ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছিলো, তাদের দিকে যদি ডাইরেক্ট করা হয় আমার মনে হয় এটা ভালো সুফল দিতে পারে। মেশিনারি কি অবস্থায় আছে, এগুলোর আমার আপগ্রেডেশন লাগবে কি না, অ্যান্ড সেই আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের অনেকের নাই। সো আমাদের উই হ্যাভ টু পসিবলি অ্যাপয়েন্ট এ কনসালটেন্ট টু অ্যাসেস দ্য কন্ডিশন অফ দ্য ফ্যাক্টরিজ বিফোর ইট গেটস ওপেন। এই বেশ কতগুলো স্টেপ আছে। সো আজকে বললে কিন্তু কালকে আমি রিওপেন করতে পারবো না। বন্ধ কারখানা চালুর উদ্যোগের সুফল যেন শুধু প্রভাবশালীরা না পেয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়, তাও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন, তবে তার আগে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বিনিয়োগ পরিকল্পনা জানা খুবই জরুরি, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বিজিএমএর এক সেমিনারে যোগ দিয়েছেন তিনি। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, লজিস্টিক এবং বন্দর সেবা বাড়াতে কাজ করছে তার সরকার। স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে গত 2 দশকে ইউরোপের বাজারে দাপট দেখিয়েছে বাংলাদেশ। 2010 সালে যেখানে মার্কেট শেয়ার ছিল মাত্র 7%, সেটা এখন উঠে এসেছে 21 ভাগে। পেছনে পড়েছে চীন। তবে এলডিসি উত্তরণে আলোচনা শুরুর পর অঞ্চলটিতে রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশ, কেননা এর পর দিতে হবে বাড়তি শুল্ক। টেনশন আরও বাড়ায় প্রতিবেশী ভারতের সাথে ইউরোপের এফটিএ। যদিও গেল মাসে বাংলাদেশের সাথে সই হওয়া পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন চুক্তি পিসিএ বলছে বাণিজ্যের সম্ভাবনা এখনো হারিয়ে যায়নি। বুধবার সকালে সার্কুলার ইকোনমি নিয়ে বিজিএমইএ আয়োজিত সেমিনারে এসব আলোচনা উঠে আসে। সংগঠনের সভাপতি বলেন, পোশাক খাতে একই ফ্যাব্রিক ও বর্জ্য রিসাইকেল করে পুনরায় ব্যবহারের কথা বলা হচ্ছে, কিন্তু দেশে এটি নিয়ে কোনো নীতিমালা নেই। While we move towards the circular economy, the skills and efficiency of our industries বাংলাদেশের পোশাক খাতে 6,000 টন বর্জ্য তৈরি হয়, যেটি ঝুট হিসেবে বেশি পরিচিত। এর মাত্র 5% সঠিকভাবে রিসাইকেল হয়, তাই এসব পুনর্ব্যবহার এখন বড় মাথা ব্যথা। এলডিসি উত্তরণের আগে এসব ইস্যুতে সঠিক সিদ্ধান্ত দরকার, কেননা বিদেশি ক্রেতারা বারবার পরিবেশ বান্ধব হবার তাগিদ দিচ্ছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশের এলডিসি উত্তরণের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চান। বলেন, ইউরোপের মানদণ্ড নিয়ে নিশ্চয়তা পেলে বাংলাদেশের সাথে এফটিএ করতে বাধা নেই। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রস্তাব পেয়েছে ইউরোপ, কিন্তু তার আগে এলডিসির সহজ উত্তরণ নিশ্চিত করা জরুরি। বিনিয়োগের পরিবেশ নিয়ে কাজ করা উচিত সবার আগে। একই সাথে আঞ্চলিক বাণিজ্যে যে কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত পরিহারের আহ্বান জানাবো আমরা। এ সময় বাণিজ্যমন্ত্রী আবারও জানান, এলডিসি উত্তরণের আগে লজিস্টিক ব্যয় কমানোর বিকল্প নেই। সমুদ্র বন্দরে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বিদেশিদের। to make this country more investable, we are going to heavily deregulate, simplify the process. বিনিয়োগ সহজ করতে সব দপ্তরে অতি নিয়ন্ত্রণ কমাতে চায় সরকার। পাশাপাশি লজিস্টিক ব্যয় গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্থাৎ 10% নামিয়ে আনা জরুরি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ডেনমার্কের কোম্পানিকে আনা হয়েছে। এখানকার অন্য কাজেও আমরা অভিজ্ঞদের নিয়ে আসতে চাই। 25-26 different bodies. গেল বছর ইউরোপে প্রায় $21 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। Logistic to GDP ratio. তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি সহ যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন বলে মনে করে সরকার। সচিবালয়ে ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেছেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বাংলাদেশ চায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের বাজার আরও বৃদ্ধি পাক। জানিয়েছেন, পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে উভয় দেশ ঠিক কীভাবে একসাথে কাজ করতে পারে সেটি নিয়ে আলোচনা হয়েছে। রাশেদ আল মাহমুদ তিতুমির আরও বলেছেন, বাংলাদেশ এক্সক্লুসিভ রিলেশনে নয়, ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। ঠিক সে কারণেই রফতানি বাড়ানো নিয়ে আলোচনা করছে। আমরা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল, সাথে সাথে আমরা মনে করি বহুমুখীকরণ করা দরকার, উৎপাদন সক্ষমতা বাড়ানো দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। সেই জন্য আরো কি কি বিষয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। আমরা কনসালটেশনগুলো করব এবং আমরা সেই মেকানিজমগুলো বার করব এবং যাতে করে বাংলাদেশের আমাদের স্বার্থ লক্ষিত হয়। হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে 1,395 টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া চট্টগ্রাম বন্দরের বহির্নগরে আসছে। এরপর কাস্টমস এবং সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে লাইটারিং শুরু হবে। ছোট ছোট ট্যাঙ্কার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নেওয়া হবে স্টার রিফাইনারিতে। এরপর 8 মে থেকে শুরু হবে পরিশোধন প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটাই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। মজুদ শেষ হয়ে যাওয়ায় 12 এপ্রিল রাতে বন্ধ হয়ে যায় স্টার রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে যে খুব শিগগিরই আরও প্রায় 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসছে। নর্ডিক্স
পলাক্স জাহাজে রয়েছে 1 লাখ টন অপরিশোধিত তেল। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় সেটি সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে রয়েছে। আমানতকারীদের আটকে থাকা অর্থ খুব দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে 6টি NBFI আমানতকারীদের অর্থ উদ্ধার জোট। দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে শত শত ভুক্তভোগী মানববন্ধন করেছেন। জানিয়েছেন 6টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা 12,000-এরও বেশি আমানতকারীর অর্থ প্রায় 7 বছর ধরে ফেরত পাওয়া যাচ্ছে না। এতে তারা চরম আর্থিক এবং মানবিক সংকটে পড়েছেন এবং অনেকেই ক্যান্সার, কিডনি এবং হৃদরোগ সহ নানা ধরনের জটিল রোগে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দাবি করেছেন আর্থিক সংকটে কয়েকজন আমানতকারীর মৃত্যু পর্যন্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের খুব দ্রুত এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের আশা প্রকাশ করেছেন আমানতকারীরা। পর্যাপ্ত অর্থের অভাবে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। দুঃখজনকভাবে চিকিৎসার অভাবে ইতিমধ্যে একাধিক আমানতকারী মৃত্যুবরণ করেছেন। এইগুলো ধরেন বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ দায়ী না। তারা যদি আমাদের বলতো ওই সময় যে তোমরা এখানে টাকা রেখো না কিংবা সার্কুলার দিত, তাহলে আমরা রাখতাম না। কিন্তু তারা এটা কোনো রকম আমাদের কোনো সতর্ক করে নাই, কোনো রকম বলে নাই, কোনো সার্কুলার দেয় নাই। আমানত ফিরে পেতে এবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন 5 ব্যাংকের আমানতকারীরা। সকালে নগরের নিউ মার্কেট এলাকাতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন তারা। আমানতকারীরা তাদের আমানতের পূর্ণ নিরাপত্তা এবং দ্রুত আমানত ফেরত চেয়েছেন। পাশাপাশি হেয়ার কাট বা মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং গ্রাহকদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন তারা এই সময়। এদিকে বিক্ষোভের সুযোগে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত 2 দিন একীভূত হওয়া ব্যাংকগুলোর বিভিন্ন শাখার সামনে বিক্ষোভ এবং তালা মেরে দেন ব্যাংকগুলোর গ্রাহকেরা। গত 14ই জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক একীভূত প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের আমানতে 2024 সালের শুরু থেকে 2025 সালের শেষ পর্যন্ত কোনো ধরনের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ডাক জীবন বীমার প্রিমিয়াম জমা দিতে এখন আর ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে এই কিস্তি পরিশোধ করতে পারবেন এখন গ্রাহকেরা। রাজধানীর আগারগাঁও ডাক ভবনে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে নগদ। এ সময় উপস্থিত ছিলেন সেখানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসেম বিল্লাহ সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির ফলে গ্রাহকরা খুব দ্রুত সেবার পাশাপাশি সব ধরনের পলিসির প্রিমিয়াম পরিশোধের সুবিধা পাবেন। অনুষ্ঠানে ডাকের মহাপরিচালক বলেছেন, ডাক জীবন বীমা সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার নির্ভরযোগ্য মাধ্যম। নগদের মাধ্যমে এই লেনদেনের সুযোগ ডাক বিভাগের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে। নগদের পক্ষ থেকে যত ধরনের প্রচারণা আছে ডাক জীবন বীমার জন্য আমরা সেটা করব এবং আমরা বাংলাদেশ পোস্ট অফিস বা বিপিও অধিদপ্তর থেকেও আমরা সহযোগিতা পাবো। আমাদের আরও আগে হওয়া উচিত ছিল। আগে হলে ডাক জীবন বীমার যারা গ্রাহক তারা আরও অনেক সুবিধা পেতেন। গত 2 দিন ধরে হাওর অঞ্চলে রোদের দেখা মেলাতে ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন সেখানকার চাষিরা। পানিতে ডুবে যাওয়া ফলন রক্ষায় এখনও আপ্রাণ চেষ্টা করছেন তারা। তবে শ্রমিক সংকটে তারা পড়েছেন বিপাকে। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং কিশোরগঞ্জে কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ জমির ধান। কেটে তোলা অনেক ফলনও নষ্ট হয় বৈরী আবহাওয়ায় শুকাতে না পেরে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে এখন পর্যন্ত কাটা হয়েছে 72% জমির ফসল। প্লাবনে তলিয়ে যায় 20,000 হেক্টর জমির বোরো ধান। তবে কৃষক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি ক্ষয়ক্ষতি এর তুলনায় অনেক বেশি। নেত্রকোনা, হবিগঞ্জ এবং কিশোরগঞ্জেও বিপুল পরিমাণ জমির ধান তলিয়েছে বানের পানিতে। এসব জেলাতেও রয়েছে শ্রমিক সংকট। দর্শক, এবার জানিয়ে দেব পুঁজিবাজারের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকেই কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হতে দেখলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের শেষে এসে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। আজকে পুঁজিবাজারে আমরা ঢাকা শেয়ার বাজার দেখতে পাচ্ছি, যদি ইন্ডেক্সের গ্রাফিক্স আমরা দেখতে যাই তাহলে ঘন্টা লেনদেন শুরু ঘন্টাখানেকের মধ্যে কিন্তু এই সূচকের পতনটি আসলে মূলত হতে থাকে। আজকে দিনে শেষে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি সেটা কিন্তু প্রায় 18 পয়েন্টেরও বেশি কমে গেছে এবং 5,248 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। আরও
দুটি সূচকেরও পতন হয়েছে। ডিএসএস সূচক সেটিও 1 পয়েন্টের মতো কমে 1058 পয়েন্টে রয়েছে। 30 সূচক সেটি 2009 পয়েন্টে রয়েছে, 8 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড করেছে 767 কোটি 68 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই কিন্তু দাম কমে গেছে। 216টি দাম কমেছে, 108টি দাম বেড়েছে এবং 67টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আজকে আমরা মন্য সিরামিক্স সেটিকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি, প্রায় 38 কোটি 97 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। 32 কোটি 72 লাখ টাকা কিছু বেশি লেনদেনে ডোমিনেস আছে আজকে দ্বিতীয় অবস্থানে এবং মালিক স্পিনিংকে আজকে সকাল থেকে আমরা তৃতীয় অবস্থানে দেখতে পাচ্ছি 21 কোটি 96 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।